প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সাথে আছি আমি এস.এম. বাবু। আজকের আমাদের আলোচনার বিষয় বিনিয়োগের যোগ বিয়োগ। আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের ডুইং বিজনেস 2016 এর বৈশ্বিক সূচকে বাংলাদেশের ব্যবসা করার পরিবেশ আগের চেয়ে খারাপ হয়েছে এমন মন্তব্য করা হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশের অবস্থান 172 থেকে 174 নেমে এসেছে। 189টি দেশের ওপর যে জরিপ বা মূল্যায়ন তার বিশ্লেষণ করে, সেই আলোকে আজকে কথা বলবো বিনিয়োগের যোগ বিয়োগ নিয়ে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যোগ দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ গোলাম ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আছেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং বিজিএম এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের বিনিয়োগে যোগ বিয়োগ এই আলোচনায়। সহনশীলতার মাত্রা 50 লক্ষ সাইকেল। বাবা তুমি আমার ভাগিনা ইঞ্জিনিয়ার, তাইলে বুঝো কেন বিএসআরএম আমার আস্থা, আমার বিশ্বাস। 50 লক্ষ সাইকেল লোডিং ফ্যাটিগ পরীক্ষিত বিএসআরএম এক্সট্রিম। দর্শক, স্বাগত আরেকবার। বলছিলাম বিনিয়োগের যোগ বিয়োগ নিয়ে কথা বলবো আজকের আলোচনায়। আপনারা জানেন যে আপনাদের জন্য এই আয়োজনটি আবার প্রচারিত হবে ভোর 5টা এবং সকাল 9টা 5 মিনিটে। আমরা আলোচনায় যেতে চাই। আমি প্রথমেই খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে দিয়ে যদি শুরু করি, বিশ্ব ব্যাংকের যে রিপোর্ট ডুইং বিজনেস 2016 সেখানে বলা হচ্ছে বাংলাদেশের পরিবেশ, বিনিয়োগের পরিবেশ খারাপ হয়েছে। আপনারাও তো রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন, আপনাদের বিশ্লেষণটা কেমন? আসলে আমাদের বিশ্লেষণ আসলে বিশ্ব ব্যাংকের এই প্রতিবেদনের পূর্বে আমরা বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন প্রকাশ করেছিলাম। তো সেখানেও আমরা বিনিয়োগ পরিস্থিতি, ব্যবসায় পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানেও আমরা যেটা দেখেছিলাম যে আমাদের ক্ষেত্রে র্যাঙ্কিংটা হয়েছিল মাত্র 2 ধাপে এগিয়েছিল। কিন্তু বিষয়টা হলো যে বাংলাদেশ এখনো নিম্ন সারির যে 25% দেশ তার ভিতরে আটকে আছে। ফলে এই যে গুটি কয়েক এগুলো, এটাকে আমাদের কাছে খুব প্রণিধানযোগ্য কোনো পরিবর্তন মনে হয়নি। মূলত আমাদের কাছেও সেই একই বিষয় যে বাংলাদেশ কোনো একটা জায়গায় আটকে থাকছে।
এবং সেখান থেকে বেরোতে পারছে না। এবং সেটা আপনি দেখবেন যে সার্বিকভাবে গত কয়েক বছরের বিনিয়োগের প্রবৃদ্ধির ক্ষেত্রেও দেখবেন যে এক ধরনের স্রোতগতি রয়েছে। তো সেই জায়গাটাকেও আমরা আসলে অ্যাড্রেস করছিলাম যে কি জন্য আটকে থাকছে, কি আটকে বেরোতে পারছে না কেন। কিন্তু সমস্যাটি হলো যে বাংলাদেশের জন্য যে বেসিক যে সমস্যাগুলো একজন ব্যবসায়ী যে জিনিসগুলো বলেন, সেটি কিন্তু আপনাদের এই অনুষ্ঠানগুলোতে সবসময় আলোচনায় এসছে। সেই অবকাঠামো, দুর্নীতি বা অদক্ষ প্রশাসন, উনি বলছেন বিদেশি বিনিয়োগ না আসার কারণ হচ্ছে অদক্ষতা, অদক্ষতাকে দায়ী করেছে। আসলে আমরা যেটি দেখছি, মানে এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ একটি কথা মাননীয় উপদেষ্টা বলেছেন। সেটি হলো যে এতদিন পর্যন্ত ব্যবসায়ীরা কিন্তু বলছিলেন হার্ড ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা। হার্ড ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমার অবকাঠামো নেই, কমিউনিকেশনের জন্য যেটি দরকার সেটির কথা বলছি। এখন আস্তে আস্তে সফট ইনফ্রাস্ট্রাকচার যেগুলো বা সফট যে পার্টগুলো, অর্থাৎ যেগুলো ইফিসিয়েন্সির সাথে উৎকর্ষতার সাথে যেগুলো জড়িত, সেই বিষয়গুলো তারা নিয়ে আসছে না। এই যে অদক্ষতার বিষয়টি, প্রশাসনিক ক্ষেত্রে অদক্ষতার বিষয়টি কিন্তু তারা নিয়ে আসছে। এবং প্রায়শই যেটি দেখা যাচ্ছে যে ব্যক্তির সিদ্ধান্ত বা ব্যক্তির যে কোনো উদ্যোগ বা সরকারের প্রশাসনিক যে সমস্ত বিষয়গুলোতে আরো বেশি দক্ষতা দরকার, সেইগুলোর কারণে অনেক সময় আটকে যায়। যেমন ধরুন, সরকার হয়তো বলছেন যে আমার তো নীতি করে দেওয়ার কথা, নীতি তো করে দিয়েছি, সরকার সেখানে মনে করছেন তার কাজ শেষ, কিন্তু বাস্তবায়নে গিয়ে দেখছেন ব্যবসায়ীরা যে না, সেটি তো আসলে বাস্তবায়ন যোগ্য না। নীতিটি আছে কিন্তু নীতিটি বাস্তবায়নে গিয়ে সেটি সমস্যা হচ্ছে। অর্থাৎ হয়তো এখানে দেখা গেল যে বিদেশি বিনিয়োগকে উৎসাহ দেওয়া হচ্ছে, কিন্তু এখানে একটা যখন বিদেশি হোটেল খোলা হচ্ছে, সেই হোটেলের জন্য হয়তো বলা হলো যে বারের প্রভিশন থাকা, যেটি যে কোনো 5 স্টার হোটেলে থাকে, কিন্তু সেটির পারমিশন আবার দেওয়া হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে যে যে কোনো একজন ফরেন কাস্টমার যখন ওই হোটেলে আসতে যাচ্ছেন, তিনি যখনই ফ্যাসিলিটির কথা জানছেন, যখনই জানছেন যে সেই সুবিধা নেই, তখন ওই হোটেলে কাস্টমার এই যে এই বিষয়টির সমাধান কে করবে? যে তখন এই যে ফ্যাসিলিটি হোটেলে থাকার কথা ছিল, এই যে ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্প্যাক্ট ফেলছে একজন উদ্যোক্তাকে। সেটি কিন্তু আমাদের পাশে গার্মেন্টস সেক্টরের উদ্যোক্তা আছেন, এখানে আছেন, ওনারাও কিন্তু সেই একই জিনিস, যে কোনো জিনিস বলা হচ্ছে যে সরকার তো উৎসাহ দিচ্ছেন। এখন যেমন বলা হচ্ছে যে বিনিয়োগকারীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন করা হচ্ছে, কিন্তু যদি ভিতরে খোঁজ নিয়ে দেখবেন, তখন দেখবেন
যে এই সমস্ত বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম কিন্তু এখনো খুব বেশি এগোয়নি, কিন্তু জমির কিন্তু স্বল্পতা রয়েছে এবং প্রায়শই শুনবেন যে বিদেশি বিনিয়োগকারীরা জমি পাচ্ছে না, জমি খুঁজছেন। তাহলে এই জমির ব্যবস্থাটা তো একজন থাকছে, যেমন আপনার চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এর কথা যদি বলা হয়, সেটিও তো দীর্ঘদিন যাবত বরাদ্দ দেওয়ার পরে ওখানে কাজ হয়নি, এরকম। সেটাও যদি একটু ভিতরে ঢুকবে তাহলে কিন্তু আরো অন্যান্য বিষয় বেরিয়ে আসবে যে কোরিয়ান ইপিজেড কেন আসলে বিদেশি বিনিয়োগ সেখানে করতে পারছে না। প্রথমত তাদের কিছু দুর্বলতা ছিল, পরিবেশ সংক্রান্ত কিছু কনসার্ন ছিল, সেগুলো তারা মিটিয়েছে। কিন্তু এখন আবার বলা হচ্ছে যে কোরিয়ান ইপিজেডকে যে জমি দেওয়া হয়েছে তার 1/3 ওদেরকে রেখে বাকিটা সরকার আবার নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনি বিদেশি বিনিয়োগকারীকে কিন্তু একটা নেগেটিভ একটা ইমপ্রেশন দেয়। এই জিনিসগুলো কিন্তু মানে এই জিনিসগুলো একদিকে সরকার বলছেন যে জমির ব্যবস্থা করবেন, আবার অন্যদিকে যদি বলা হয় যে না এতটা জমি তাদের দরকার নেই, তারা তো ফেলে রেখেছে। কিন্তু এতদিন কিন্তু ওখানে যায়নি এই কারণে যে তাদেরকে কিন্তু জমি দেওয়ার যে দলিলের যে পারমিশনটি সেটি কিন্তু তারা একজন বিনিয়োগকারীদের দিতে পারছিলেন না। শেষ করছি এটি বলে যে কোরিয়ান ইপিজেড কিন্তু স্যামসাং $2 বিলিয়ন একটা বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছিল। তখন তারা জানতে পারলো যে এইখানে বিনিয়োগ করতে গেলে যে ডকুমেন্টেশনের যে ঘাটতিটি, যে ল্যান্ডের যে পারমিশন সেটি কোরিয়ান ইপিজেড দিতে পারবে না। তখন এই বিনিয়োগটি তারা বাংলাদেশ থেকে নিয়ে ভিয়েতনামে করেছে এবং ভিয়েতনামে ওই বিনিয়োগ থেকে প্রতি বছর তারা যতটুকু জানি যে প্রায় $350 থেকে $400 মিলিয়ন মতো প্রতি বছর তারা এখন এক্সপোর্ট করছে সেই $2 বিলিয়ন। তাহলে আমরা তো আসলে সুযোগটি নষ্ট করলাম। ফলে যেটি দাঁড়াচ্ছে যে সরকারের হয়তো উৎসাহ আছে, রাজনৈতিক ভাবে সরকারের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে যে দক্ষতাটা দেখা দরকার প্রশাসনিক পর্যায়ে, সেই জায়গায় কিন্তু সমান হারে বা সমান ভাগে কিন্তু ত্বরণটি যাচ্ছে না। এই কারণে কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগগুলো আটকে যাচ্ছে। এইটাই আসলে কারণ নাকি আরো ভেতরে কিছু আছে? আসলে ইনভেস্টমেন্ট করতে গেলে প্রথমে কিন্তু চিন্তা করতে হয় এটা সেফ কিনা, এবং সেকেন্ড হলো লং টার্ম। অফকোর্স শর্ট টার্ম বলেন লং টার্ম বলেন সব ভাবে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয়, এবং ইনভেস্টমেন্টটা থেকে আমার রিটার্ন আসবে কিনা। এখন এই দুইটা জিনিস যখন ম্যাচ করে তারপরে আসে থার্ড জিনিস, যে প্রফেশনাল লোকগুলো আছে কিনা, টেকনিক্যাল লোক সাপোর্ট
পাবো কিনা। দেন এরপরে কিন্তু এই যে ল্যান্ড বিল্ডিং যেটা হয়, ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসগুলি কিন্তু আসে। এখন আপনি যদি খেয়াল করেন যে আমাদের দেশে কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে না, এবং এটা নিয়ে কিন্তু প্রত্যেকে কিন্তু অডিট, যে এই গত 3 মাসেও দেখা গেল লিকুইড মানি 1,62,000 কোটি টাকা হয়ে গেছে কিন্তু ব্যাংকে, যেটা জুন মাসে 1,40,000 কোটি টাকা ছিল। এবং বাংলাদেশ ব্যাংক এখন কিন্তু টাকা নিতে চাচ্ছে না, যেখানে ঈদের সময় 21,000 কোটি টাকা ব্যাংকগুলি দিচ্ছিল রিজার্ভ মার্জিনে রাখার জন্য, সেটা নিচ্ছে এই মাসে। গত নভেম্বরে দেখা গেল যে 16,000 কোটি টাকা দিতে চায় বাংলাদেশ ব্যাংক, মাত্র 6,000 কোটি টাকা এগ্রি করেছে। মানে বাংলাদেশ ব্যাংকও আর রিজার্ভ ফান্ড নিতে চাচ্ছে না, বিকজ দে ওয়ান্ট the bank should lend the money. এবং এই কিন্তু ইন্ডিকেটর এই বলে দিচ্ছে যে আসলে ইনভেস্টমেন্ট হচ্ছে না। নাও দ্য কোশ্চেন, কেন হচ্ছে না? এখন এই কেন উত্তর খুঁজতে গেলে প্রথমে যেটা আমি আপনাকে বললাম, যে ইনভেস্টমেন্ট করবে সে কিন্তু তার রিটার্নটা এক্সপেক্ট করবে, সে এক্সপেক্ট করবে তার সেফটি সিকিউরিটিটা কতটুকু তার ইনভেস্টমেন্টে, সে চিন্তা করবে তার কস্ট অফ প্রোডাক্ট কম্পিটিটিভ হবে কিনা, সে রিকভারি করতে পারবে কিনা তার পয়সা। আজকে যখন এই জিনিসটা আমার একটা ছোট্ট কোশ্চেন, মানে আমার জানার সেটি হচ্ছে যে ধরেন ইনভেস্টমেন্ট হচ্ছে না, কিন্তু আপনার প্রোডাক্টের তো নিড আছে, তাই না? সেই নিড প্রোডাক্ট থাকছেই। দেখেন গ্লোবালাইজড ওয়ার্ল্ডে একটা মজার জিনিস হলো যে প্রত্যেকে কিন্তু ওপেন মার্কেট ইকোনমিতে পার্টিসিপেট করতে পারে। সুতরাং যে কম্পিটিটিভ হবে সেটাই কিন্তু মার্কেটে টিকে থাকবে, যেটা কম্পিটিটিভ হবে না সেটা কিন্তু আউট হয়ে যাবে। আগের মতন কিন্তু আপনি রেস্ট্রিক্টেড করতে পারতেছেন না। আপনি ইম্পোর্ট রেস্ট্রিক্টেড করে দিবেন, আপনি নিজের লোকাল ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করার জন্য ইটস নট পসিবল, এবং এটা ঠিকও না। সুতরাং আপনি ওইভাবে চিন্তা করলে কিন্তু এখন আর হবে না। এখন আপনাকে চিন্তা করতে হবে যে ওই প্রোডাক্টের সাথে আমার প্রোডাক্ট কস্ট কি দাঁড়াচ্ছে। এখন আপনার প্রোডাক্ট যদি কম্পিটিটিভ না হয়, দেন ইউ আর আউট, এবং আপনি ইনভেস্টমেন্ট করবেন না। যেমন বাংলাদেশের গার্মেন্টস কিন্তু কম্পিটিটিভ বলেই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি টিকে আছে এবং এই গ্রোথটা হচ্ছে। বাট অনেক লোকাল প্রোডাক্ট এখানে কিন্তু করতে পারতেছে না, বিকজ ইটস নট কম্পিটিটিভ।
কিন্তু এক্সপোর্ট করতে পারি না। এই কম্পিটিটিভনেসের কারণে কোনো সময় মানে যে মান সেটি আবার কমে যায় কিনা? না, বাংলাদেশের entrepreneur is very very competitive and very aggressive, plus they are really what shall I say, one of the best entrepreneur in the world. এই সেন্সে যে আমরা কিন্তু বেস্ট মেশিন আনি, আমরা কিন্তু সিলভার না কেউ, আমরা স্ট্যান্ডার্ড, এবং আমরা বেস্ট টেকনোলজি আই না, আমরা সেটা প্রোডাক্ট করি। যে কারণে যেসব প্রোডাক্ট আপনি দেখেন, আজকে গার্মেন্টস বলেন, আজকে টেক্সটাইল বলেন, আজকে ফার্মাসিউটিক্যাল বলেন, যেসব ইন্ডাস্ট্রি বাংলাদেশে আমরা করছি প্রত্যেকটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, এবং প্রত্যেকগুলো অ্যাপ্রিশিয়েট করে। সিরামিক বলেন, যেগুলি ব্যাটারি বলেন, যাই আমরা করি না কেন, তো ওদিক থেকে কিন্তু ওটা কিন্তু সমস্যা না। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো অন্য জায়গায়। আমি যেটা বললাম কস্ট অফ প্রোডাকশন। আজকে দেখেন ফর এক্সাম্পল ইনফ্রাস্ট্রাকচার ইজ এ বিগ ব্যারিয়ার। ঢাকা চিটাগং, ছোট্ট একটা এক্সাম্পল, ঢাকা চিটাগং এখন যদি এখনো ট্রাক পাঠাইতে গেলে আপনাকে কিন্তু 13-14 ঘন্টা কিন্তু হিসাব করতে হয়, কখনো কখনো এটা 18 ঘন্টা লাগে। এখন এই যে যে ট্রাক ওনার, সে কিন্তু একটা ট্রিপের বেশি দ্বিতীয় ট্রিপ দিতে পারে না। সে আমার থেকে কিন্তু ওইভাবে কিন্তু চার্জ করে, অথচ ডিস্টেন্সটা মাত্র 320 কিলোমিটার। অন্য দেশে কিন্তু এটা 3 ঘন্টার জার্নি, 4 ঘন্টার জার্নি, সেখানে কিন্তু সে 3টা ট্রিপ দিতে পারত। এবং আমরা আজও এই জায়গাটা কিন্তু ডেভেলপ করতে পারি নাই। থিংক অ্যাবাউট ঢাকা থেকে সামান্য দূরে গাজীপুর, সেখানে যেতে এখন 2 ঘন্টা লাগে। ব্যারিয়ার কিন্তু অনেকে মনে করে যে ম্যানেজমেন্টের লোক ওখানে যাবে, অসুবিধাটা কি? গত 2 বছরের বা 3 বছরে খুব বেশি পার্থক্য হয়েছে, মানে কন্টিনিউয়াসলি তো এইভাবেই হচ্ছে। এখান থেকে এই আপনার এখান থেকে মতিঝিল যাইতে 3 বছর আগেও লাগতো 1 থেকে 1.5 ঘন্টা, আর এখন লাগে কিন্তু 2 ঘন্টা। এভরিডে ইট ইজ ইনক্রিজিং। ইমপ্রুভমেন্টটা কিন্তু যে পরিমাণ গাড়ি ঢুকতেছে সিটি, আর সব কিছু ব্যবসা সব সিটি কেন্দ্রিক হয়ে যাওয়াতে এইটাই ডিসেন্ট্রালাইজড কিন্তু এইগুলি আমি যে জিনিসগুলি অ্যাড্রেস করতে চাচ্ছি সেটা হলো, যেমন ইনফ্রাস্ট্রাকচার একটা এক্সাম্পল। আমি যদি একটু আসছি, কেন কষ্ট আমরা
বাংলাদেশ সেক্টর আপনি কিন্তু এখন পর্যন্ত আমাকে ক্লিয়ার করতে পারেন নাই যে আপনি আমাকে গ্যাস গ্যাস দিতে পারতেছেন না এবং গ্যাসের বিকল্প কি হবে। আপনার এই এনার্জিটা কিন্তু গ্যাস ওয়াজ ভেরি চিপ আগে ছিল এবং সেই কারণে কিন্তু বাংলাদেশে মিডল টাইপের ইন্ডাস্ট্রি আর হেভি ইন্ডাস্ট্রি কিন্তু হচ্ছিল। বাংলাদেশের লেবার ইজ চিপ, বাট বাংলাদেশের লেবার এফিসিয়েন্সি লেভেল ইজ ভেরি লো। বাংলাদেশের মিড ম্যানেজমেন্ট efficiency level is very poor. Professional top level management is very very poor. আমরা কিন্তু এই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারি নাই বলে আমাদের আলটিমেটলি যে সস্তা লেবারের যে জিনিসটা সেটা কিন্তু বেনিফিট আমরা দিতে পারতেছি না। আমরা একমাত্র এনার্জি দিয়ে কিন্তু সেটা নিতাম, সেটা কিন্তু এখন হাই হয়ে গেছে। আমরা আবার মজিম ভাইয়ের কাছ থেকে শুনে আসি যে আপনাদের দুইজনের এ পর্যন্ত অ্যানালাইসিসটি। মজিম ভাই, আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে কি মনে হয় ব্যারিয়ার গুলো কি? ইস্যুটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্লাস মাইনাস এবং আমরা যে কস্ট অফ ডুইং বিজনেস এবং এই কস্ট অফ ডুইং বিজনেসের কথা সাম্প্রতিককালে ওয়ার্ল্ড ব্যাংক করছেন। ওনারা যেটা করছেন সেটা হচ্ছে গ্লোবাল কম্পিটিটিভ ডেফিসিট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের করলো সেটা দুই স্টেপ আগালো, কিন্তু এটার কারণ কি? আমি এরকম ইন্ডেক্স কিন্তু আরো আছে। আমরা আরেকটা ইন্ডেক্স দেখলাম, আরো হ্যাপিনেস ইন্ডেক্স আছে গ্লোবাল। আরো জানেন যে অ্যাকচুয়ালি আরেকটা আছে আপনাদের কিন্তু আপনার আরেকটা যেটা একটা ইস্যুর সাথে সম্পৃক্ত, মানে দেখেছেন এগুলি ইন্ডেক্সগুলি আমার কাছে সেগুলি পারসেপশন ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি রিয়ালিটিটা কি? অ্যাকচুয়ালি রিয়ালিটি হচ্ছে আমার মনে হয় এটা পারের ভাই উল্লেখ করেছেন রিয়ালিটি হচ্ছে আমরা যেভাবে কাঙ্ক্ষিত ইনভেস্টমেন্ট চাচ্ছিলাম সেই ইনভেস্টমেন্ট পাই না। সেটা কিন্তু আমাদের সরকারি পরিসংখ্যান বলে আমরা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা যে বিনিয়োগ পরিস্থিতি দেখেছি সেটা কিন্তু যেটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে অনেক কম। আর বিনিয়োগটা দুই খাতে হয়, একটা সরকারি খাত, একটা বেসরকারি খাত। সরকারি খাতে বিনিয়োগ উন্নয়ন যেটা বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে করা হয় সেটাও একটা বিনিয়োগ বলা হয়। রিয়েলি কতটুকু এটার ভিতরে হার্ড ইনভেস্টমেন্ট ইলিভেন আর কতটুকু এটা ইনভেস্টমেন্ট না সেটা আরেকটা ডিবেটের ইস্যু করে। কিন্তু টাকার অঙ্কে তার পরিমাণ বেড়েছে, কিন্তু আমি যত জানি
অ্যাকুইজিশন রেটটা একটু কম ছিল অন্যর তুলনায়। মহাজন সাহেব ভালো বলতে পারবেন এটা, গতবার 10% বেশি কম ছিল, আর কম ছিল, এবং এটা ছিল গত 4-5 বছর। আরেকটা হচ্ছে বেসরকারি, আর বেসরকারি আমি মহাজন ভাই একটু আপনি একটু ধারণা বেসরকারি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কমলো না বাড়লো, এটা আমরা একটা বিরতির পরে আলোচনা করি। দর্শক, একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। দর্শক, একবার স্বাগত জানাচ্ছি। 24 ঘন্টায় কথা বলছি বিনিয়োগের ঝুঁকি নিয়ে। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, আপনি বলছিলেন যে পাবলিক সেক্টরে হয়তো ইনভেস্টমেন্ট বেড়েছে, কিন্তু প্রাইভেট সেক্টরে হিসেব নিয়ে একটু গরমিল আছে বা কমেছে। এখানে অনেক বৈপরীত্য আছে, প্রাইভেট সেক্টর হিসেবে গভর্নমেন্ট আছে। একটা পরিসংখ্যান দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি বিনিয়োগ বাড়ছে, কিন্তু ঠিক যে পরিমাণে কাঙ্ক্ষিত করেছে বাড়ছে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে এটা একটা পারসেপশনের ব্যাপার, সেটা হচ্ছে আমাদের বিনিয়োগে স্থবিরতা না, বিনিয়োগের একটা দুর্ভিক্ষ চলতেছে, যদি বলা হচ্ছে ফেমিন। কারণ একটা জিনিস মানে আরো খারাপ যেটি বলছিলেন, না, একটা খারাপ হচ্ছে একটা কথা কারেক্টলি বলছেন, ব্যাংকগুলি যে আমরা তার সংকট বুঝলাম, ব্যাংকগুলিতে উল্টা হয়েছে, তার হলো আধিক্য বেশি অ্যাকচুয়ালি। আর এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। বিনিয়োগটা শুধু আমার প্রাইভেট সেক্টরের বিনিয়োগটা আমাদের যদি না বাড়ায়, প্রাইভেট সেক্টর জব ক্রিয়েটিং ইনভেস্টমেন্ট করবে, বিনিয়োগ বাড়লে আমাদের গুড বাড়বে। সেই বিনিয়োগকে সরকার ফিসক্যাল পলিসি দ্বারা সেটাকে আবার পিপল তাকে অন্য সে আরেক সৃষ্টি করেছে। একটা ইস্যু হচ্ছে, আপনি একটা কথা উল্লেখ করছেন অদক্ষতার কথা, এই অদক্ষতাটা আমি কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে চাই। সে অদক্ষতা ইনস্টিটিউশনাল অদক্ষতা এখানে আছে, যেটা উল্লেখ করেছেন আরেকটা হচ্ছে কেন সবাই আমরা জানি যে বর্তমান অবস্থায় সিচুয়েশন রাইটলি রংলি, পার্সিভ রিজনে হোক বা রিয়েল রিজনে হোক, একটা রং সিগন্যাল বেরিয়েছে কাছে যায়। এখন একটা জিনিস সত্য, একজন বিনিয়োগদাতা তার টাকা বিনিয়োগ করবেন না, অর্থটা তার নিজের হোক বা বড় হোক, এমন একটা সিচুয়েশন যেখানে সেই ইনভেস্ট
নিচে আসছে। কনফিডেন্স ফ্যাক্টরটা একটা বড় ফ্যাক্টর। অর্থনৈতিক কারণ আছে এবং কিছু ইকোনমিক ফ্যাক্টর বিনিয়োগের অবস্থার জন্য দায়ী, কিছু নন ইকোনমিক ফ্যাক্টর দায়ী। এটা হচ্ছে ওভারঅল আমাদের বিনিয়োগ পরিস্থিতিতে বেসরকারি জন্য এখন পর্যন্ত অনুকূল বলে মনে হয় না, নাহলে বিনিয়োগ আরো অনেক লেভেলে বাড়ত। কারণ আমরা আবার এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যে লেভেলে বিনিয়োগ আমরা প্রজেক্ট করেছি, আমার ৩৩,০০০ মতন সেই লেভেলে করতে হলে আপনার সরকারি খাত, সরকারি খাতের একটা লিমিট আছে আপনার, এটা বলে রাখা ভালো। এবার কিন্তু বাজেট যা হোক না, কারণ রেভিনিউ যে কালেকশন সিচুয়েশন গত আমরা 4 মাসে দেখছি, তাতে যে রেভিনিউ রাজস্ব আহরণ করার লক্ষ্যমাত্রা ছিল, সেই পরিমাণ রাজস্ব আহরণ হচ্ছে অনেক কম। রাজস্ব রেভিনিউ কম হচ্ছে, রেভিনিউর কথা এই জন্য ইম্পর্টেন্ট আমি শেষ করিনি, কারণ আপনাকে সরকারি যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট করেন সেটা একটা অংশ কিন্তু ডোমেস্টিক বা সেটা বরোইং এর মাধ্যমে রেভিনিউ সারপ্লাস থেকে হোক। আর এই ক্ষেত্রে আমি ছোট্ট করে একটু জানতে চাই যে এই যে অবস্থাটা চলছে, তাহলে রেভিনিউ কম, ইনভেস্টমেন্ট কম, সাংবাদিক হিসাবে আপনি কি মনে করেন এর কি ধরনের ইম্প্যাক্ট পড়বে সোসাইটিতে? এটা তো অনেকগুলো ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট আছে, যে ইম্প্যাক্ট হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট। সোশ্যাল ইম্প্যাক্ট হবে যে আপনার সামাজিক ভাবে আরো অস্থিরতা আমাদের বাড়বে যদি বিনিয়োগ না বাড়ে। বিনিয়োগের একটা সুবিধা হচ্ছে বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান, আয় সুবিধা হয়, এবং সেক্ষেত্রে যদি বিনিয়োগ ক্ষেত্রে যদি স্থবিরতা বিদ্যমান থাকে, সামাজিক ক্ষেত্রে বৃহত্তর সামাজিক ক্ষেত্রে আমরা আরো বেশি থাকবে, অস্থিরতা থাকবে। বিনিয়োগ অস্থিরতা কিন্তু সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। এখন সেখানে সরকার ইন্টারভেনশন দ্বারা কতটুকু পাবলিক সেক্টর, কিন্তু পাবলিক সেক্টর ইনভেস্টমেন্টের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে শুধু ভৌত অবকাঠামো, আর একটা হচ্ছে হিউম্যান রিসোর্স। আমি যদি আপনার কাছে আবার আসি, সেটি হচ্ছে আপনি আমার কাছে ওই যে আমার প্রশ্নটা, আপনারা আপনাদের অ্যাসেসমেন্টে বলছেন এগিয়েছে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে কমেছে, বা অন্য বলছিল অন্য ইন্ডিকেটর হয়তো অন্যভাবে বলবে। এইটা কেন হচ্ছে আসলে? তাহলে মানুষজন বা সরকারও বলছে বাড়ছে, অবস্থা স্থিতিশীল, মানুষ কি বুঝতে পারবে? মানুষের কাছে কি মেসেজটা যাবে? না,
সামগ্রিকভাবে মেসেজটা একই রকমই আছে যে আহ, আমরা এই বছর যখন বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন প্রকাশ করি, সেখানে আমরা দেখছিলাম যে শ্রীলঙ্কা, ভারত, এই দেশগুলো কিভাবে একবারে সাত সাত ধাপ, 12 ধাপ পর্যন্ত কিন্তু জাম্প করেছে। সেখানে আমরা 2 ধাপ, এবং এই দেশগুলো কিন্তু মধ্যম মানের দেশ, সেখানে তাদের এরকম বিগ জাম্প আছে। আর আমাদের অবস্থানটা কিন্তু 140টা দেশের ভিতরে 107তম। মানে আমরা যেটি বলছিলাম যে সর্বোচ্চ নিচের যে চতুর্থাংশ দেশ সেটির ভিতরে, সেখানে আমরা 2 ধাপ আগাচ্ছি। ফলে সামগ্রিকভাবে খুব পরিস্থিতির খুব পরিবর্তন হয়নি, সেটি হচ্ছে বলার বিষয়। এবং সেটির জন্য কিন্তু খুব দেখলেন আলোচনা থেকে বোঝা গেল যে বিশ্বব্যাংক তার মতো বলছে, অন্যরাও কিন্তু আমরা সেই জায়গাগুলো একই জায়গাতেই আসলে ঘুরপাক খাচ্ছি, সেটি বলতে চাচ্ছি। বলুন যে এনার্জি একটা বিষয় এবং গ্যাস কানেকশন বা গ্যাস সাপ্লাই একটা বিষয়, কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে তো একটা ডেভেলপমেন্ট হয়েছে গত 4-5 বছরে। সেটির কি কোনো পাচ্ছি আমরা? অবশ্যই বিদ্যুৎ উৎপাদনের কারণেই বলতে পারেন যে অনেক ক্ষেত্রে অনেক ধরনের বিদ্যুৎ ভিত্তিক যে সমস্ত শিল্প কারখানা, তার একটা প্রসার হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু ঘাটতি আছে। যে যতটুকু বিদ্যুতের ক্যাপাসিটি বাড়ানো হয়েছে, প্রায় সম্ভবত 12,000 থেকে 13,000 মেগাওয়াট, কিন্তু উৎপাদন কিন্তু 7,000 7,500 উপরে যাচ্ছে না। ফলে সেখানে একটা ঘাটতি আছে। 2 নম্বর হচ্ছে যে বিদ্যুৎ তো সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রির সবটুকু না, কাঁচামাল হিসেবে গ্যাসের একটা বড় প্রয়োজন রয়েছে, যেটা টেক্সটাইল মিলে আমরা দেখতে পাই সেখানে একটা প্রয়োজন হয়। সেই কারখানাগুলো কিন্তু আটকে যাচ্ছে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যেটি গভর্নমেন্ট বলছে যে গ্যাসের নতুন সংযোগ বা আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে তারা আরো বেশি রেশনিং করবে। সেইটা সরকারের কিন্তু আসলে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা ছিল, যে সরকার কিন্তু অনেক আগে থেকেই জানেন যে গ্যাসের স্বল্পতা তৈরি হবে এবং আগামী 14 বছরের ভিতরে কিন্তু গ্যাস প্রায় কমে আসবে একেবারে। এবং সেক্ষেত্রে সরকারের বিকল্প যে প্রস্তাবনা ছিল যে বাইরে থেকে তরলীকৃত গ্যাস কিনে সেটি দিয়ে সাপ্লাই দেওয়া, এবং সেটির জন্য কিন্তু আলাদাভাবে একটা এলএনজি প্ল্যান্ট হওয়ার কথা মহেশখালীতে, কিন্তু সেটির কার্যক্রম কিন্তু খুব বেশি এগোয়নি। সেটি প্রশ্ন, সরকার কিন্তু এই প্রকল্পগুলোকে কিন্তু ফাস্ট ট্র্যাক প্রজেক্ট করে রেখেছেন, কিন্তু ফাস্ট ট্র্যাক প্রজেক্টের ভিতরেও কিন্তু আবার স্লো হয়ে গেছে। ফলে যেটি হচ্ছে যে রাজনৈতিক ভাবে সরকারের প্রত্যাশা কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে বিভিন্ন কারণে থেকে থাকছে। সরকার ক্রেডিট নেবেন অবশ্যই, বিদ্যুতের ক্ষেত্রে সরকারের যে অগ্রগতি সেটি অবশ্যই, কিন্তু যেটি হচ্ছে যে অন্যান্য যে সমস্ত অবকাঠামো সেগুলো কিন্তু
সমানতালে না এগোনোর ফলে শুধু তো বিদ্যুৎ দিয়ে একজন উৎপাদনকারী বা বিনিয়োগকারী তো সামগ্রিকভাবে তার গ্যাস দরকার, রোড দরকার, সেগুলো কিন্তু সমানভাবে আসলে গড়ে ওঠেনি। আরেকটি মনে রাখা দরকার, বিশ্বব্যাপী কিন্তু প্রতিযোগিতার মাত্রা এত বেড়ে গেছে, এখন কিন্তু প্রাইস অ্যাডভান্টেজ বা মার্জিনের অ্যাডভান্টেজ খুব কমে আসছে এবং সামগ্রিকভাবে কিন্তু প্রাইস কমে আসছে। ফলে এরকম একটা জায়গায় আপনি যদি বিন্দু মাত্র যদি একটা সুবিধা না জায়গা করে দিতে পারেন, তাহলে তাদের পক্ষে একটা বাড়তি রিস্ক নিয়ে বিনিয়োগ করতে যাওয়াটাও কিন্তু তাদেরকে দুবার চিন্তা করতে হচ্ছে। আমি আমার চৌধুরী পারভেজের কাছে যাই, সেটি হচ্ছে আপনি যে বলছেন গ্যাসের ক্ষেত্রে বললো, কিন্তু মজ্জেম ভাই যেটি বলছিলেন যে সিকিউরিটির প্রবলেম বা ল অ্যান্ড অর্ডারের প্রবলেম, সেইটি কতটা এফেক্ট করছে আপনার বিনিয়োগের ক্ষেত্রে? হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটা ইনভেস্টরকে এটাতে শঙ্কিত করে। যখন দেখা যায় যে দেশে সরকার নিজেই তথ্যস্থ হয়ে আছে সিকিউরিটি ইস্যু নিয়ে, বিদেশিরা বারবার এসএমএস দিচ্ছে, জানাচ্ছে যে বাংলাদেশে আরেকটা দুর্ঘটনা ঘটতে পারে, বিদেশি মারা গেছে, তখন আমাদের দেশে কোন বিদেশিকে কিন্তু আমরা কেউ হাত দিই নাই। এবার কিন্তু এটা প্রথম, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত সেটা রেজাল্ট তদন্ত করে সেটা বিচারে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদেশিরা শঙ্কিত থাকবে। কিন্তু এবং ইতালীয় নাগরিক এবং জাপানি নাগরিকের প্রসঙ্গে যদি এই কথাটি বলেন, আমরা দেখেছি গত বছর দেড়েক আগে একজন সৌদি আরবের নাগরিকের এরকম ঘটনা ঘটেছিল এবং খুব দ্রুত সেই বিচার নিষ্পত্তি হয়েছিল। আপনি একটা দেখেন, সৌদি নাগরিকের মৃত্যু, এটা কিন্তু একটা ছিনতাইকারী, আর এখন হলো টার্গেটেড দেশকে অশান্ত করার জন্য ঘটনা ঘটেছে। এটা কিন্তু দুই জিনিস, দুই অ্যাসপেক্ট, এবং তার মধ্যে আবার এই এম্বাসিগুলির থেকে কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে যে বাংলাদেশ এখনো কিন্তু সেফ না এবং অ্যালার্ট। ওরা ওদের দেশকেও জানাচ্ছে এবং ওদের দেশেও কিন্তু লোকজন বাংলাদেশ সম্বন্ধে কিন্তু এই ধরনের একটা ভয় কাজ করতেছে, যে কারণে আমি হচ্ছে যে আমি একটা মানে প্রসঙ্গ বলতে হচ্ছে, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশে তার ভ্রমণ সতর্কতা জারি করেছে, ঠিক একইভাবে কিন্তু সারা বিশ্বে আগামী
ফেব্রুয়ারি পর্যন্ত তারা মার্কিন মানে সতর্কতা জারি করেছে ভ্রমণের ক্ষেত্রে তাদের নাগরিকের ক্ষেত্রে। আমাদের দেশকে তাহলে বিশেষভাবে হাইলাইটেড করা কেন? এটা হতে পারে যে কোন পলিটিক্যাল কোন এজেন্ডা থাকতে পারে তাদের। এটা হতে পারে যে আমরা ওদেরকে সেই ধরনের কোন কনফিডেন্স দিতে পারছি না, সেটাও হতে পারে। আজকে দেখেন আমেরিকায় যখন আমেরিকা কি হচ্ছে না, 2-3 দিন আগেও কিন্তু স্কুলে আবার গুলি করা হইল, এর আগেও মারা গেল কয়দিন আগে। 1 মাসের মধ্যে 4-5টা ঘটনা ঘটছে। কিন্তু ওরা সেটাকে প্রজেক্ট কিভাবে করে? ওরা কিন্তু যখন প্রজেক্ট করে আপনি দেখবেন আর্মি ড্রেস পরে মানে গাড়ি টাড়ি দিয়ে এমন যে yes they are in action। আমাদের এখানে কিন্তু ঠিক ওইভাবে আমরা প্রজেক্ট করতে কিন্তু পারি না। হয়তো এটা আমরা we don't know how to show it up। এই জিনিসগুলি মানে তাতে গিয়ে হয় কি যে জনগণ ওরা আতঙ্কিত হয়ে গেলে এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু সেটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং দেশের মানুষও যদি কনফিডেন্স না পায় তখন অটোমেটিক্যালি কিন্তু ইনভেস্টমেন্টের জন্য সবাই একটু অপেক্ষা করবে যে আমি এটা কি সেফ নাকি সেফ না, আচ্ছা আগে প্রবলেমগুলি সলভ হোক। এই ধরনের একটা পারসেপশন কিন্তু সবারই কিন্তু কাজ করে, এটাই কিন্তু স্বাভাবিক। আমি আরেকবার একটু আপনার সেকেন্ড প্রশ্নে যাওয়ার আগে আরেকটা ব্রেক নিচ্ছি। প্রিয় দর্শক, আরেকটা ব্রেক নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি। 24 ঘন্টায় আমরা কথা বলছি বিনিয়োগের যোগ বিয়োগ নিয়ে। জনাব পারভেজ চৌধুরী, আপনি বলছিলেন আপনার মূল্যায়ন গুলো, আমরা একটু যদি জানতে চাই যে আমরা নেগেটিভ তো বুঝতে পারছিলাম যে কি কি কারণ গুলো, খারাপ অবস্থা, বিয়োগের অবস্থা কি, আমরা যোগের সম্ভাবনা মানে বিনিয়োগে যোগের সম্ভাবনার ক্ষেত্রে কোন দিকে নজর দেওয়া দরকার? না, ধন্যবাদ। আসলে আমি যখন বলতেছিলাম যে আমি আরো কিছু বলার ছিল, সেটা আসলে ওই বলাটা হলো যে প্রবলেম গুলো আমরা আইডেন্টিফাই করছি, ইটস নট টু ক্রিটিসাইজ টু এনিওয়ান। এখন হলো যে আসলে করণীয়টা কি? ফর এক্সাম্পল গ্লোবালি কিন্তু যদি আমি এক্সপোর্টের কথা চিন্তা করি, গ্লোবালি প্যারিসের ঘটনার পরে হোল জিনিস কিন্তু একটা ক্রাইসিস সৃষ্টি হয়ে গেছে সেফটি সিকিউরিটি ইস্যু নিয়ে। বাংলাদেশে
এর জন্য আরো ওরা অ্যাটেনশন দিচ্ছে। এখন বাংলাদেশে আমি মনে করি যে ওইদিকে মার্কেটেও বোধহয় একটা কাস্টমার বলেন আবার ওদের কিন্তু এবার সেলস তো খারাপ হবে। ক্রিসমাস সেলস সাধারণত 40% হয়, ওদের টোটাল ইয়ারের যে টার্নওভার 40% কিন্তু ক্রিসমাস সেল হয়, এবার সেটাও কিন্তু এফেক্ট হবে। তো আমাদেরকে এখন কিছু জিনিস আছে যে আমরা আমাদের দেশকেও কিন্তু এখন আপলিফ্ট করার একটা সময় হয়ে আসছে। উই হ্যাভ টু বি পোর্ট্রেট, এবং ইট ইজ থ্রু দ্য মিডিয়া। যে বারবার সব নেগেটিভ যে এখানে ক্লিক হচ্ছে, সব দেশেই হচ্ছে, বাট ওরা কিন্তু মিডিয়াতে কিন্তু এমন ভাবে পোর্ট্রেট করে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং গভর্নমেন্ট হ্যাভ টেকেন দিস আর দ্য স্টেপস, পজিটিভ যেসব স্টেপগুলি গভর্নমেন্ট দিচ্ছে এইগুলি এখন তুলে ধরা কিন্তু দরকার হয়ে গেছে ফর দ্য for the sake of the nation। কারণ তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলি, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি যেমন সেফ হবে, এবং আমাদের পজিটিভটা যে বাংলাদেশ যে আসলে খুব সিরিয়াস, বাংলাদেশ যে একটা উগ্রপন্থী কান্ট্রি না, আসলে দেশ উগ্রপন্থী না, অবশ্যই না। এবং এই জিনিসগুলি কিন্তু পোর্ট্রেট করতে হবে আমাদেরকে। আমরা একসাথে চলি, আমাদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যার যার ধর্মের সময় আমরা সবাই একসাথে কিন্তু সেগুলি পালন করি। এই জিনিসগুলি আমি মনে করি আনা উচিত। সেকেন্ড হলো, দেখেন সরকার কিন্তু ব্যবসায়ী লিডারদের থেকে কিন্তু শুনে যে কি কি করণীয় উচিত, এবং ব্যবসায়ী লিডারদের কিন্তু কিছু রেসপন্সিবিলিটি রয়ে গেছে। যে আজকে যে মিড ম্যানেজমেন্ট আমি বললাম, প্রফেশনাল বললাম, হ্যাঁ, আজকে সেই জায়গাগুলি কিন্তু আমরা জোর করে কিন্তু বলি না যে এডুকেশন সিস্টেমটা হ্যাজ টু ক্যাটার অন নিড বেস। যে নেক্সট 5 years 10 years কি ধরনের ইন্ডাস্ট্রি আসবে, উই নো ইট, উই ক্যান ফিল ইট, যে কোথাও আমরা ইনভেস্টমেন্ট করার চিন্তা করতেছি। এই জিনিস, এই ইনফরমেশন গুলি নিয়ে এগুলি কিন্তু অ্যাসোসিয়েশন ফেডারেশনের ফাংশন, কিন্তু এগুলো দেন কিনা ক্যাটার করা উচিত। সরকারকে দরকার হলে সরকারকে বাধ্য করা উচিত যে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি করো, যেখানে তোমরা আরো ইনফরমেশন নিতে পারবে, এবং দেশের এডুকেশনটাকে ওই স্ট্রাকচার করো। আজকে দেখা যায় যে আমি যখন একটা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি করতে চাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমি লোক নাই, না স্কিল ওয়ার্কার আছে, না প্রফেশনাল লোক আছে। দেওয়া হয় কিনা বা নিডগুলো যেটা হবে, আপনাদের ফিউচার প্ল্যানটা কি গভর্নমেন্টকে জানানো হয় কিনা? আমরা তো নরমালি দেখি যে আপনাদের দাবি দেওয়া যখন তখন এইগুলো ফোকাস করা হয়। আমার উইকনেসটা বলতেছে যে এখানে কিন্তু আমরা আমাদের দায়িত্ব, এটা আমাদের ব্যবসায়ীদের দায়িত্ব, ব্যবসায়ী অ্যাসোসিয়েশনগুলির দায়িত্ব, ফেডারেশনের দায়িত্ব, এগুলি সরকারকে হেল্প করে, এসব জানায়। থার্ড হলো যে
আসলে ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ যে হবে, কি দরকার আমাদের? আমাদের কিন্তু একসাথে যদি আমি 10টা বলি, it won't work. পার্টিকুলারলি একটা দুইটা কিন্তু আমাকে এক এক টাইমে একটা দুইটা করে কিন্তু আসতে হবে। ইয়েস, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য ডিজেল জেনারেটর দিয়ে কিন্তু আমি ইন্ডাস্ট্রিকে কম্পিটিটিভ করতে পারবো, কিন্তু আমার ইকোনমি যে সাইজ হয়েছে $205 বিলিয়ন, আমি 6.5, আমি 7% জিডিপি আমি 8% চাই, আমি 30% ম্যানুফ্যাকচারিং যেতে চাই। এটাকে মাথায় রেখে তাহলে আমাকে কিন্তু মিডিয়াম এবং বিগার ইন্ডাস্ট্রিতে কিন্তু যেতে হবে, এবং ওটা ছাড়া কিন্তু আমি জিডিপি রাখতে পারবো না। আর সেটা যদি করতে হয় আমাকে কিন্তু দেখতে হবে যে আমি গ্যাস অর কয়লা কোনটা আমাদের জন্য কম্পিটিটিভ হবে। ওইটাই কিন্তু গভর্নমেন্টকে প্রেস করতে হবে। সেটা যদি না পারে, যদি ডেডিকেটেড কানেকশন দিতে পারে, যেহেতু সরকারের যে পাওয়ার সেক্টরের যে ডেভেলপমেন্ট, বিদ্যুতের ক্ষেত্রে তো একবার ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেখানেও তো তেমন সাড়া পড়েনি। না, সেটা আসলে ওইভাবে কিন্তু ওনাদের সাপ্লাই বেসটা তো এখনো ডেভেলপ করেনি। 7500 মেগাওয়াট এখন দিতে পারবে ম্যাক্সিমাম। আচ্ছা, আমি একদম 30 সেকেন্ডে একটু জানতে চাইবো আপনার কাছে যে সেটি হচ্ছে ধরেন বিদেশি বিনিয়োগ, বিদেশি নানান কারণে আসছে না, বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের এখানে ধরেন আমরা পদ্মা সেতু যখন নিজস্ব উদ্যোগে করতে পারছি, নিজস্ব ফিনান্সে করতে পারছি, সেই ধরনের আমাদের এখানে যেহেতু তারুণ্যের সংকট আপাতত দেখছি না, সেক্ষেত্রে কি মনে হয় যে নিজেদের মধ্যেই আরো ইনভেস্টমেন্ট করে করা সম্ভব এন্টারপ্রেনারদের মাধ্যমে লোকাল? It is possible, but সেটার জন্য যে জিনিসটা দরকার, এটা ইনস্টিটিউশন গুলোকে কিন্তু আরো স্ট্রং হতে হবে। গুড গভর্নেন্স, জুডিশিয়ারি এবং at the same time ব্যুরোক্রেসি, এগুলি যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট। আর এগুলি যদি আমি এনশিওর করতে পারি, ইট ইজ ভেরি মাচ পসিবল। থ্যাংক ইউ। এই যে আশার কথা, এইখানে আসলে কতটুকু সক্ষমতা তৈরি করা সম্ভব বলে আপনাদের আছে? প্রথমত হলো যে যে সমস্ত মৌল চাহিদার যে ঘাটতি, যেগুলো তো সরকার অলরেডি ঘোষণা দিয়েছে, সেগুলো কাজগুলো দ্রুত শেষ করা। একটা এলএনজি টার্মিনাল দরকার, এটার তো কোনো বিকল্প নেই। একইভাবে ঢাকা চট্টগ্রাম 4 লেনের হাইওয়ে, এটা প্রায় 85% হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে, কিন্তু কখন 100%
100% হবে সেটি এখন জানা এখন তো নিশ্চয়ই 6 লেন বা 8 লেন বেড়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, সেটি। তারপর হচ্ছে জমির স্বল্পতা রয়েছে, সেটির জন্য যে 5টি স্পেশাল ইকোনমিক জোনের কাজ শুরু হয়েছে সেটি দ্রুত শেষ করা দরকার। ফলে এইগুলো অলরেডি সরকারের ঘোষিত নীতিমালার ভিতরেই রয়েছে, যেগুলো ইমিডিয়েটলি শেষ করা দরকার, সেটি প্রয়োজন। দ্বিতীয়ত হলো যে সংস্কারের যে বিষয়টা আসছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো প্রশাসনিক সংস্কার এবং তার ভিতরে কিভাবে বিনিয়োগ আবহ তৈরি করা যায় সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে, সেটি দেখা দরকার। শুধু নীতি না, নীতি বাস্তবায়ন পর্যন্ত সরকারি কর্মকাণ্ডের দক্ষতা বা যোগ্যতা বিচার করা দরকার। সেটি আমাদের এখানে পর্যাপ্ত ভাবে হচ্ছে না সেটি। তারপরে ব্যাংকিং খাতে বিভিন্ন ধরনের দুর্বলতা রয়েছে, সেই সংস্কার দরকার। বোর্ড অফ ইনভেস্টমেন্ট যেটি রয়েছে, বিনিয়োগ বোর্ড যেটিকে বলা হচ্ছে, সেটিও কিন্তু পর্যাপ্তভাবে কাজ করতে পারছে না, সেখানে সংস্কার প্রয়োজন রয়েছে, সেটা দরকার। আর একটি এখানে বলা দরকার, সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগকে কিন্তু আমরা যতটা বলি যে ওয়েলকাম করি মনে হয়, আদতে কিন্তু বাস্তবে গিয়ে বিদেশি বিনিয়োগ কিন্তু ততটা ওয়েলকামিং না এখানে। যেমন খুব একটু রূঢ় সত্য হলো যে গার্মেন্টস সেক্টরে কিন্তু বিদেশি বিনিয়োগের ব্যাপারে এতদিন পর্যন্ত এক ধরনের নেতিবাচক মনোভাব ছিল। আসার কথা হলো সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে গার্মেন্টস সেক্টর থেকেও ওয়েলকাম করা হচ্ছে এবং তারা বলছে যে বিদেশি বিনিয়োগ আসতে পারে, মানে বিদেশি বিনিয়োগ কি এখন দরকার আছে? বিদেশি বিনিয়োগ কি কারণে দরকার হয়? একটা হলো নলেজ ট্রান্সফার, টেকনিক্যাল নলেজ ট্রান্সফার, আরেকটা হলো ফরেন ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। এই তিনটা কারণে কিন্তু গার্মেন্টস সেক্টরে আসলে নলেজ ট্রান্সফারটা কিন্তু কিছু না, ইনভেস্টমেন্টও কিন্তু সামান্য, হ্যাঁ, এবং এমপ্লয়মেন্ট সেটা তো আমরা নিজেরাই যেমন করতে পারি, why is necessary, but big textile or functional garments industry হতে পারে, বিগার সুট ইন্ডাস্ট্রি, এই ধরনের, সেক্ষেত্রে কিন্তু we are always encouraging. সেটাই আমি বলছিলাম যে বিদেশি বিনিয়োগকেও আমাদের উৎসাহিত করা দরকার, কেননা যেখানে দেশি বিনিয়োগকারীরা আমরা যতই চেষ্টা করছি তারা আসুক, সেভাবে কিন্তু আসছে না বিভিন্ন কারণে। এখন আমাদের বিদেশি বিনিয়োগকে সেই জায়গাটিতে কিন্তু স্পেস করে দেওয়ার একটি প্রয়োজন রয়েছে। আর সর্বশেষে যে জিনিসটা বলা দরকার, যে যেহেতু উৎপাদন ব্যয় বাড়ছে আমাদের দেশে বিভিন্ন কারণে, কমপ্লায়েন্স এবং আগামীতে উৎপাদন ব্যয় বাড়বে, সুতরাং উৎপাদনশীলতা বৃদ্ধির আসলে বিকল্প নেই। সুতরাং সামগ্রিকভাবে কিভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়, আসার কথা
এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে বেশ বড় বড় কিছু প্রকল্প নেওয়া হয়েছে উৎপাদনশীলতা বৃদ্ধির। এটি 8টি খাতের জন্য এই মুহূর্তে রয়েছে। এটি হয়তো আরো বিস্তৃত করা দরকার, কিভাবে উৎপাদনশীলতা অন্যান্য খাতে বৃদ্ধি করা যায়। আপনার কাছে শেষ করতে চাই যে কিভাবে ডেভেলপ করতে পারি। মিডিয়া সম্বন্ধে যা বললেন আমি সম্পূর্ণভাবে একমত। সেখানে অ্যাকচুয়ালি মিডিয়ার কাছে নিউজটা নিউজ হিসেবে দেখা উচিত, নিউজটা নেগেটিভ পজিটিভ না। আমি বাংলাদেশের শত প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের কিছু কিছু অ্যাচিভমেন্ট বিনিয়োগকে এমনি অ্যাটেন্ড করা উচিত। আমরা মধ্যম ইনকাম, নিম্ন মধ্যম ইনকাম কান্ট্রি অনেকগুলো গোল ফুলফিল করতে পেরেছি। প্লাস একটা জিনিস হচ্ছে সরকার পলিসির ইমপ্লিমেন্টেশন থাকতে পারে, কিন্তু পলিসি অ্যাওয়ারনেস যেটা বললেন, প্রবলেমস গুলো আইডেন্টিফাই, পলিসি অ্যাওয়ারনেস আছে, এটা একটা পজিটিভ সাইড। আমার মনে হয় প্রায়োরিটির ক্ষেত্রে সরকারের একটু আছে, সিনার্জি দরকার। আরেকটা বেশি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের দক্ষ শ্রমশক্তি তৈরি করা দরকার, স্কিল ফোর্স। আর পজিটিভ সাইডে আমি বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্কে বলবো যে নিউ জেনারেশন ক্রিয়েট হয়েছে, তা অত্যন্ত এফিশিয়েন্ট এবং তারা কম্পিট করার মতো ক্যাপাসিটি আছে। যদি তাদেরকে ফ্যাসিলিটেট করতে পারি আমরা থ্রু সিনার্জি পলিসি অ্যাকশনস, প্রায়োরিটাইজেশন দরকার হবে ঠিকই, কিন্তু কোঅর্ডিনেটেড থ্রাস্ট না হলে বিনিয়োগটাকে আমরা কাঙ্ক্ষিত পুষ্টা দিতে পারবেন না। আমরা কিন্তু একটা কোয়ান্টাম লিপ চাই দেশের অবস্থার ভিতরে। সেই কোয়ান্টাম লিপটা ইচ্ছার ভিতরে না রেখে আমরা বাস্তবে পরিণত করতে হবে। সে বাস্তবে পরিণত আমার অনেকগুলি উপাদান আছে, অনেকগুলি উপাদান অনুপস্থিত আছে। অসংখ্য ধন্যবাদ হোসেন, ডক্টর খন্দকার মোয়াজ্জেম এবং চৌধুরী, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।